সভাপতিত্ব করছেন হরিপ্রসাদ সরকার মহাশয়, প্রিন্সিপাল স্যারকে আমি প্রণাম জানাচ্ছি এই গর্বেতা কলেজে। একজন আপনারা যারা ছাত্র আছেন, ছাত্রী আছেন, প্রফেসর আছেন, আমি অল্প কিছুক্ষণের জন্য ওনার সঙ্গে কথা বলি, যেভাবে আমি অনুপ্রাণিত হয়েছি সত্যি, যে শুধু কলকাতা কেন্দ্রিক নয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি বর্ধমান ইউনিভার্সিটি সম্বন্ধে জানি, স্যারকে বলেছি। এবং আজকে দেখলাম মেদিনীপুর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর ইউনিভার্সিটি, তার যেখানে একটা শাখাও করেছে এবং কলেজ তো চলছে। স্যারকে কৃতজ্ঞতা নয়, প্রণাম জানাচ্ছি। আর উনি যে আমাকে এবং আপনারা আমাকে এখানে বলার জন্যে যে আমন্ত্রণ জানিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। একটা এত সুন্দর মনোজ্ঞ পরিবেশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে বলার জন্যে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। একটা বিশাল ব্যক্তিত্ব, সেই বিশাল ব্যক্তিত্বের কাছে আমরা ক্ষুদ্র, নগণ্য। আমরা আপনাদের কি বলে আমি অভিভূত। তার সঙ্গে সঙ্গে যারা এই যে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এইভাবে সারা পশ্চিমবঙ্গে পালন করছে, উচ্চশিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে কমিটি বানিয়েছেন আপনারা, যারা এই এক পক্ষকালীন যে অনুষ্ঠান, সেই সমস্ত প্রফেসর সকলকে আমি নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যারা মাননীয় অতিথিরা এসছেন, তার মধ্যে একজন দীপকবাবু আছেন। আপনাদের সঙ্গে আমার কখনোই যোগাযোগ হতো না যদি এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট দীপক দাস না থাকতেন মাঝখানে, এবং দেবাশিস বাবু, প্রফেসর দেবাশিস বাবু, তিনি যদি না থাকতেন আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হতো না। তাই সকল প্রফেসর এবং তার সঙ্গে সঙ্গে অতিথি যারা এসছেন, অধ্যাপক অধ্যাপিকা, সকলকে আমি আবার নমস্কার জানাচ্ছি। আর ছাত্রছাত্রী, যেসব ছাত্রছাত্রী আছেন, দেখুন আমিও পড়াশোনা করেছি, স্যারের সঙ্গে একটু কথা বলতে ছিল, মাঝ রাস্তায় পড়াশোনা আমার বন্ধ করে দিতে হচ্ছে, তা অন্য কারণ, সেটা এখানে বলার বিষয়। কিন্তু যেটুকুন আমি শ্রীরামপুর কলেজ থেকে স্যার যে বিষয় নিয়ে পড়াশোনা করে ডক্টরেট করেছেন, আপনাদের শিক্ষা দিচ্ছেন এবং বাঙালি জাতির একটা সত্যিকারের মেরুদণ্ড তৈরি করার জন্য যে কাজ করে যাচ্ছেন, তার জন্য আপনারা গর্বিত অনুভব করবেন। আগামী দিনে বুঝতে পারবেন কার সান্নিধ্যে, কার নির্দেশে এবং কার শিক্ষাদানের মধ্য দিয়ে আপনারা আজকের এগিয়ে যাচ্ছেন। সেই প্রিন্সিপাল স্যারকে আবারও আমি নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে স্যারের কাছে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে নিশ্চয়ই বলবো, আপনারা বলতে বলেছেন, তার ব্যক্তিত্ব সম্বন্ধে, তার আদর্শ সম্বন্ধে এবং তার যে রাজনৈতিক যে দূরদর্শিতা সম্পর্কে আমি বলতে নিশ্চয়ই স্যারের জন্য ডেকেছেন, বলবো। তার আগে স্যারের কাছে আমি 2 মিনিটের জন্য অনুরোধ করছি। স্যার, আমি অন্যদিকে একটুখানি 2 মিনিট প্রার্থনা করছি আপনার কাছে, যে সেটা হচ্ছে, দেখুন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে কলকাতা এবং ঢাকা তো প্রাণকেন্দ্র ছিলই অবিভক্ত বাংলা, তার সঙ্গে সঙ্গে ওই পূর্ববঙ্গ আজকে যেটা আমাদের সঙ্গে নেই, ভারতবর্ষের সঙ্গে নেই, এবং এই পশ্চিমবঙ্গ, দুটো যে স্বাধীনতা আন্দোলনের মহান মহান ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছিলেন এবং ভারত মাতৃকার যে এই শৃঙ্খল মোচনের জন্য যারা কাজ করেছিলেন, সেখানে যেমন বরিশাল এবং চট্টগ্রাম ছিল, ঠিক তেমনি ভাবে মেদিনীপুর এবং হুগলি জেলা, এই যে একটা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে একটা নতুন একটা ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন কিন্তু তারা সেই দিন দেখেছিলেন। সেইটা মাঝখানে আমরা অনেকটা বিফল হয়ে গেছি। আজকে আমি বলতে আমার কোনো কুণ্ঠা নেই, আমরা একসময় আঞ্চলিকতাবাদের দিকে চলে যাচ্ছিলাম। আজকের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জনগণ এবং আপনারা যারা শিক্ষিত সমাজে আছেন, তারা একটা নতুন জাতীয়তাবাদের উদয় ঘটিয়েছেন, নতুন ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন। এই জায়গা থেকেই আমি শুরু করছি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু বলার জন্যে। সেটা এইটাই যে দেখুন, উনি আগামী 6 জুলাই ওনার জন্মদিন, 1901 সাল। তাদের তার যে বংশ পরিচয়, বাংলার বাঘ নামে খ্যাত আশুতোষ মুখোপাধ্যায় স্যার বললেন, আমি সত্যিকারে যে আজকে কলকাতা বা দিল্লির ওই বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে আমি যে বাঙালি জাতিকে খুঁজে পেতাম, আজকের এক নতুন বাঙালি জাতিকে খুঁজে পেলাম, যে আমি গর্বে আমার বুক ভরে যাচ্ছে। মাস্টারমশাইরা এত সুন্দরভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করলেন। সেই
এই যোগমায়া দেবী এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র বললে ভুল হবে, যে ভারত মাতার সন্তান, সেই মহান সন্তান, মহান স্বাধীনতা সংগ্রামী এবং ভারত রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম এবং শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, সেই মানুষটাকে আমরা আজকে স্মরণ করছি। দেখুন, ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে মাস্টারমশাইরা আলোচনা করলেন। সেইটা হচ্ছে, দেখুন, ইতিহাসটা কারা লেখে? যারা জয়ী হয় তারা ইতিহাসটা লেখে, যারা পরাজিত হয় তারা কিন্তু ইতিহাসটা লেখেন না। 1946 সাল, 1947 সাল, এই 1946 থেকে আরম্ভ করে 52-53 সাল, 1953 সালে কাশ্মীরে যে 23শে জুন তিনি বীরের মৃত্যুবরণ করলেন, এই যে সময়কাল, এই সময়কালের ইতিহাস তো পরবর্তীকালে লেখার কথা ছিল, কিন্তু লিখবেন কারা? তারা যারা এসেছেন, আমি কোনো সমালোচনা করতে যাব না, এটা সমালোচনার জায়গা নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলতে এসেছি। আমি যদিও রাজনীতি যেখান থেকে আমি আছি সেটা অন্য কথা, আমি প্রফুল্লচন্দ্র সেন এবং ডক্টর প্রভাত পালিত, আভা মাইতি, তাদের আমি ছোট অবস্থা থেকে তাদের অনুগামী, গণতান্ত্রিক সমাজবাদের একজন ছোট্ট সৈনিক হিসাবে আমি সেটা দেখবার সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের বলবো। দেখুন, আপনারা এখানে যাও, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছেন, আজকের এই যে স্মরণ সভা, এই যে ওনার সম্বন্ধে আজকের আমরা আলোচনা করছি, সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটার উদ্দেশ্যটা কি এবং কেন আমরা এই আলোচনা করছি সেইটা, যেমন একটা ছোট্ট উদাহরণ আছে। মহাভারতের ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন। ধর্মরাজ তিনি ওই যখন জলপান করার জন্য পরপর 4 জন ভাই তারা মৃত্যু মুখে পতিত হয়েছেন জলাশয়ের ধারে, ঠিক তেমনি সময় যুধিষ্ঠির গেলেন, দেখলেন 4 ভাই সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। তখন বুঝলেন নিশ্চয়ই এখানে কোনো একটা ঘটনা আছে। তাই তিনি হাত জোর করে জলাশয়ের কাছে যে বললেন যে, হে মহাত্মন, আপনি কে বলুন, আমার এই বীর পরাক্রমশালী 4 ভাই এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছে, আপনি যেই হন আমার সামনে প্রকট হন এবং আমার ভাইয়ের কি অপরাধ বলুন, আমি তার জন্য আপনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করব। তখন ধর্মরাজ বেরিয়ে এসে বললেন যে, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। তোমার ভাইদের জিজ্ঞেস করেছিলাম, তারা দম মেরে বসে কোনো প্রশ্নের উত্তর দেয়নি, কিন্তু তুমি যখন বলছো তুমি তখন উত্তর দাও। তো সেখানে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, সেটা আমি যাব না। যে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ধর্মরাজ প্রশ্ন করেছিলেন পথ কি। তখন যুধিষ্ঠির বলেছিলেন, মহাপুরুষেরা যে পথে গমন করেন সেই পথই পথ। এই যে আমরা মহাপুরুষ, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাপুরুষ, তার জীবনের জন্ম লগ্ন থেকে বীরের মৃত্যুবরণ পর্যন্ত যে পথ, এই পথকে আমরা অনুসরণ যদি করি, ভারতীয় জাতীয়তাবাদ এবং এই যে সমাজবাদের কথা বললেন উনি মাস্টারমশাই চন্দ্রবাবু, খুব ভীষণভাবে আমাকে আকৃষ্ট করেছেন যে পলিটিক্যাল ইসলাম আর স্পিরিচুয়াল ইসলাম, এই পলিটিক্যাল ইসলাম এবং স্পিরিচুয়াল ইসলাম, দুই ইসলামের মধ্যে যে কত তফাৎ, সেই তফাৎটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন, যেটা আমি একটা নতুনভাবে আজকে এখানে খুঁজে পেলাম যে পলিটিক্যাল ইসলাম এবং স্পিরিচুয়াল ইসলামের দুটো ব্যাখ্যা প্রফেসর সাহেব নাগবাবু দিলেন। তো তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো বলবো, উনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ একটা সম্ভ্রান্ত পরিবারে করলেন না, অবিভক্ত বাংলার। তখন আশুতোষ মুখোপাধ্যায়ের একটা প্রবল একটা ছায়া সমস্ত শিক্ষা জগতে ছড়িয়ে আছে, সেই ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও কম যান না, তিনি সমস্ত বললেন, এখানে প্রত্যেকে বলেছেন, আমি বারবার রিপিট করবো না, ভালো লাগবে না আপনাদের কাছে, তিনি কত শিক্ষার্থীতে কত অগ্রগণী ছিলেন। কিন্তু একটা কথা বলবো, তিনি সব থেকে কম বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে তিনি কলকাতার উপাচার্য হয়েছিলেন। তাহলে এরকম একজন এবং ব্যারিস্টারি পাস করেছিলেন, বিলেতে গিয়ে তিনি ব্যারিস্টারি পাস করেছিলেন। কলকাতা ইউনিভার্সিটি তাকে ডিলিট উপাধি দিয়েছিলেন। কলকাতা ইউনিভার্সিটি হ্যালো ডিলিট উপাধি দিয়েছিলেন। তাহলে এরকম একজন শিক্ষাবিদ আমরা যদি তার জীবনী নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই একজন বাঙালি হিসাবে, একজন বাংলার মানুষ হিসাবে, ভারতবর্ষের মানুষ হিসাবে, এই যে একটা শিক্ষাবিদ এবং শিক্ষা মানুষের মেরুদণ্ড তৈরি করার জাতিকে গঠন করে, সেই রকম একজন মানুষ, সেই শিক্ষাবিদ, তার সেই চিন্তা, তার সেই দর্শন, সেইটা নিয়ে আমাদের ভাবতে হবে। রাজনৈতিক দর্শনের কথা পরে ভাববেন, তার আলোচনা পরে হবে, কিন্তু একজন তিনি শিক্ষাবিদ। সেই শিক্ষাবিদ মানুষটা, তার যে প্রতিভা এবং তার যে বিকশিত সমস্ত অবিভক্ত বাংলায় ছড়িয়ে পড়েছিল, সেইটা ভাবতে হবে। যেভাবেই সমালোচনা করুক, তার ধারে কাছে কেউ নেই।
তার সঙ্গে সঙ্গে যদি বলেন রাজনীতির দিকটা যদি বলেন, দেখুন রাজনীতিতে তিনি তো মাস্টারমশাই বললেন তিনি তো কংগ্রেসেই যোগদান করেছিলেন। সেই কংগ্রেস কেন তাকে ধরে রাখতে পারেনি? তার নিশ্চয়ই কংগ্রেসেরও দেখুন খামতি ছিল। আজকে যখন ইতিহাসটা লেখা হবে, আজকের দিনের ভারতবর্ষের নতুন নতুন ভাবে যখন উদ্ভাসিত হবে এবং নতুন নতুন চিন্তাধারা যারা সেই আমরা 1940 থেকে 41 থেকে আরম্ভ করে 1947 থেকে 1953 সাল পর্যন্ত যে ইতিহাসটা আজকে কিন্তু সবাই জানেন না মাস্টারমশাই। আমি বিনয়ের সঙ্গে বলছি, সত্যি আমরাও জানতে পারি না। আমাকে অনেক কষ্ট করে দু চার জায়গা থেকে বিভিন্ন অনেক আছে যেগুলো আমি ইংরেজিতে এবং অনেকে হিন্দি থেকে সেগুলো পড়ে সেগুলোকে আজকে আপনাদের এখানে বলার জন্য আমি এসেছি। কিছুই জানি না শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে। দীপক বাবু বলে দিলেন, আমার স্যার দেবাশিস বাবু উনি আমাকে ফোনে কথা বললেন, আমি তো আকাশ থেকে বলেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলতে যাবো সেখানে? সেখানে মাস্টারমশাই আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন, সেখানে ছাত্রছাত্রী আছেন, ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীরা আছেন। তারা আগামী দিনে ভারতবর্ষকে তৈরি করবে, বাংলাকে না, তারা আগামী দিনে ভারতবর্ষকে তৈরি করবে। সেইখানে আমি যে কি বলবো, আমাকে অনেক কষ্ট করে আমাকে সেগুলো জানতে হয়েছে, শিখতে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ইতিহাসটা সেইভাবে লেখা হয়নি এবং হয় না। ওই যে বললাম, আমরা পরাজিত যারা তাদের ইতিহাসটা, তাদের বীর বিক্রমটা লেখা হয় না। যারা জয়ী হয় ছলে বলে কৌশলে, যারা জয়ী হয় তারাই তাদের মতন করে ইতিহাস থেকে। সেই জন্য সেই 1941 সাল থেকে আরম্ভ করে 1947 থেকে 1953 নয়, আজকের 2026 সাল পর্যন্ত যে ইতিহাসটা লেখা হয়েছে সেইভাবে একতরফা ইতিহাস লেখা হয়েছে। এর জন্য আমরা দায়ী নই। আবার আপনারা যারা ছাত্রছাত্রী আছেন আগামী দিনে কখনই সফলতা পাবে আজকের এই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর এবং আপনারা যে কমিটি এবং অধ্যাপক অধ্যাপিকাগণ আছেন এবং মাস্টারমশাই আমার প্রিন্সিপাল সাহেব আছেন, সেই দিনে আপনারা যে ছাত্রছাত্রী আছেন সেই দিন সফল হবে। এই নতুন করে ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে সঙ্গে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ রায়ের ইতিহাস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইতিহাসটা সঠিকভাবে মূল্যায়ন হবে, সঠিকভাবে লেখা হবে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তবে সেই দিন এই আজকের যে সভা পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে, আজকের যে সভা এই ঘাটাল গড়বেতা মহাবিদ্যালয়ে হচ্ছে, সেই দিন সফল হবে যেদিন আপনারা এই ছাত্রছাত্রী এখানে বসে আছেন। নতুন করে প্রকৃত ইতিহাসটা লেখা হবে। তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন তিনি তো কংগ্রেসে যোগদান করলেন, কংগ্রেসে যোগদান করলেন, থাকতে পারলেন না বিশদভাবে জাগুরা মাস্টারমশাই বলেছে। একটা কথা শুনুন, কংগ্রেসে যোগদান করার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যে অপবাদগুলো আছে, সেই অপবাদ সম্বন্ধে দু একটা কথা বলবো। সেখানে বলছেন তিনি মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন। দেখুন উত্তর ভারতের ওই পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের যেখানে আলোচনা কথা আসে বাজে বাজে ইতিহাসে যেটুকু পাওয়া যায়, কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো পরে আবারও নতুন করে ইতিহাস লেখা হবে, তখন বোঝা যাবে। কিন্তু সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি তো একা ছিলেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি দলের একজন নেতা ছিলেন। দল সিদ্ধান্ত নিয়েছে যে কি করবে না করবে, সম্পূর্ণ দায় শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে ছাড়া যায় না। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে তৎকালীন অবিভক্ত বাংলায় যদি যেটাকে বলা হয় শামা হক মন্ত্রিসভা, 1941-42 সালের শামা হক মন্ত্রিসভা, সেই একে ফজলুল হক তিনি, তার সম্বন্ধে যদি শুনুন ভালোভাবে বলতে হয় ঠিক পরবর্তীকালে মুসলিম লীগে যোগদান করেছিলেন, মুসলিম লীগের সমর্থন ছিলেন, দেশ ভাগের পক্ষে আন্দোলন লাহোরে তিনি প্রস্তাব পাঠ করেছিলেন, সব ঠিক আছে। কিন্তু শামা হক মন্ত্রিসভার তিনি এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এবং মিলে যে অর্থমন্ত্রী হয়েছিলেন সেটা বিশদভাবে জানা দরকার। কারণ হচ্ছে সেই মানুষটি শামা হক যে একে ফজলুল হক, সেই ফজলুল হক মানুষটা একজন এমন মানুষ ছিলেন না, তিনি ব্যারিস্টার, তিনি একজন আইনবিদ ছিলেন, কিন্তু তিনি কখনোই অতটা সাম্প্রদায়িক ছিলেন না। কেন বলি, যে তিনি ঋণ সালিসি বোর্ড, কৃষক এবং শ্রমিকদের, সাধারণ মানুষদের জন্য, বিশেষ করে কৃষকদের জন্য যে সেই মন্ত্রিসভা, তার অবদান কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তার সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে থাকবে। ইতিহাসটাকে যতই বিকৃত করা হোক, শামা হক মন্ত্রিসভার একে ফজলুল হক এবং শ্যামাপ্রসাদ মুখার্জি অর্থমন্ত্রী মিলেন সেই ওই ঋণ সালিসি বোর্ড তৈরি হয়েছিল। ঋণ সালিসি বোর্ডটা কি, সেই পরাধীন ভারতবর্ষের সমস্ত কৃষকের মহাজনের কাছে ঋণের দায়ে সমস্ত জমিদারের চলে যাচ্ছিল, এমন একটা আইন পাস করলেন যে ওই জমিদার এবং অন্যান্য মহাজনেরা তারা সেই কৃষকদের জমি চোর করে নিয়ে যেতে পারবে না। সেইটা অবদান এই শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্রিসভার মধ্যে যখন ছিলেন, সেই অবদানটা সেই ঋণ সালিসি বোর্ডের সেই আইন পাস করেছিলেন, অবিভক্ত বাংলার কৃষকদের যে উপকার করেছিলেন, সেইটাকে তারা কেন বলে না? যারা শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে কথা বলেন সেই মুসলিম লীগ, কিন্তু মুসলিম লীগ নয়, এই একে ফজলুল হক কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। তিনি পটুয়াখালীতে যখন যেতেন মুসলিম লীগের বিরুদ্ধে
প্রার্থী হয়েছিলেন, মুসলিম লীগকে হারিয়ে ওই একে ফজলুল হক জিতে এসেছিলেন। মুসলিম লীগের সঙ্গে তার সরকার ছিল, পরবর্তীকালে সেই সরকার ভেঙে যায়, তিনি সামাহক মন্ত্রিসভা 1941-42 সালে তৈরি হয়। এই যে তার বিরুদ্ধে অপবাদ, এবং তারপরে আরেকটা বলবো 1942 সাল, তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়, তিনি 1942 সালের ভারতবর্ষে যে সব থেকে বড় আন্দোলন হয়েছিল, সে আন্দোলন হচ্ছে 42-এর আগস্ট বিপ্লব। সেটাকে আন্দোলন বলা হয়, বিপ্লব বলা হয়। দেখুন, আমরা দোষে গুণে মানুষ, সেই সময়ের অবস্থার কথা ভাবতে হবে। সেই সামাহক মন্ত্রিসভা চলছে, মন্ত্রী হিসাবে তার আর একটা দায়িত্ব আছে। সেই জায়গা থেকে তিনি প্রথম এই স্বাধীনতা আন্দোলনের আগস্ট বিপ্লবের কতটা বিরোধিতা করেছিলেন, কতটা সত্যতা আছে সে বিষয়ে কিন্তু এখনো ডকুমেন্ট কিছু বের হয়নি। কেউ কেউ বলে যাচ্ছেন তার বিরুদ্ধে যারা আছেন তারাই এই দেশটাকে শাসন করেছে 1947 সাল থেকে 2026 পর্যন্ত, তারাই শাসন করেছেন, তাদের মতন করে ইতিহাস হয়েছে, তাদের মতন করে প্রচার হয়েছে। সেই জন্য কতটা সত্যতা আছে এবং কতটা সত্যতা নেই সেটাও আপনাদের বিচার করতে হবে আগামী দিনে যারা ছাত্রছাত্রী আছেন, গবেষণার হাত ধরে। কিন্তু তার মধ্যে দিয়েও বলবো, যদি তিনি 1942 সালে আগস্ট বিপ্লবের বিরোধিতা করেও থাকেন, কিন্তু পরবর্তীকালে ইংরেজদের দমন পীড়নের ফলে স্বাধীনতা সংগ্রামীদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের তিনি তীব্র বিরোধিতা করেছেন ইংরেজ সরকারকে। ওই ইতিহাসটা তো কেউ বলেন না যে শ্যামাপ্রসাদ মুখার্জি 42-এর আগস্ট আন্দোলনে যেসব সংগ্রামীদের, স্বাধীনতা সংগ্রামীদের উপরে ইংরেজ শাসক যে প্রচন্ড অত্যাচার করেছিল, অমানবিক অত্যাচার করেছিল, তার বিরুদ্ধেও শ্যামাপ্রসাদ মুখার্জি মুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাসটা তো আপনারা বলেন না। এই জায়গা থেকে সেই যে ওনার যে দল, সেই আপনার সেই দলের সঙ্গে আপনারা অনেক কথা বলেন। সেই কথার সঙ্গে পরবর্তীকালে আপনারা দেখুন, এই মানুষটা তিনি এই মন্ত্রিসভায় এলেন, সেই হিন্দু মহাসভার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। হিন্দু মহাসভার তিনি অবিসংগত নেতা ছিলেন। বললেন যে নির্মল চন্দ্র চ্যাটার্জি, যাকে এনসি চ্যাটার্জি বলে নাম হয়, সেই হিন্দু মহাসভার আপনারা জানেন। এই কেন বললাম, হুগলি এবং মেদিনীপুর, এই হুগলি থেকে তিনি পার্লামেন্টে গিয়েছিলেন এনসি চ্যাটার্জি। পরবর্তীকালে তার ছেলে কমিউনিস্ট পার্টিতে চলে গেছেন, আলাদা কথা। কিন্তু এই নির্মল চন্দ্র চ্যাটার্জি, এনসি চ্যাটার্জি কাঁধে কাঁধ মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের সঙ্গে কাজ করেছেন। কি কাজ? সেটা হচ্ছে যে বাংলাকে কিভাবে ছিনিয়ে এনেছেন। সেই মুসলিম লীগের সমর্থন করে জিন্নাকে সমর্থন করে নেহেরু, তারা গান্ধী মিলে, গান্ধী যতই বলুন আপনারা, এখন ইতিহাসে বলা হয় গান্ধী মৌন ছিলেন, মৌন কখনোই ছিলেন না তিনি। গান্ধীজি যখন আলোচনা সবারই হবে ইতিহাসে, কারণ ইতিহাসটা থেমে থাকে না, এটা চলমান। সেখানে নেতাজি সুভাষচন্দ্র যখন 38 এবং 1938-39 সালে যখন ত্রিপুরা কংগ্রেস এবং হরিপুরা কংগ্রেসে তিনি যখন সভাপতি কংগ্রেসে, তিনি কি বলছেন যে আমাদের স্বাধীনতা আসবে একজন কৃষকের কুড়ে ঘরের মধ্য থেকে, আমাদের স্বাধীনতা আসবে একজন কুমারের কুড়ে ঘরের মধ্য থেকে। এবং তিনি কি বলেছেন, সেই স্বামী বিবেকানন্দের মানসপুত্র নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি কার আদর্শে বিশ্বাসী? অজ্ঞ মুক্তি নাটক চন্ডাল ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই, নিরন্ন ভারতবাসী আমার ভাই। সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে গান্ধী কি করলেন? তিনি যখন যুক্তি আসলেন দ্বিতীয়বারের জন্য, নেতাজি সুভাষচন্দ্রকে এক্সিকিউটিভ বডিটাই তৈরি করতে দিলেন না। তাহলে নিরপেক্ষভাবে কতটা গান্ধী কাজ করেছিলেন। আর সেই গান্ধীয়ান কংগ্রেস, তারা শ্যামাপ্রসাদকে কটু কথা বলবে যে মার্কসিস্টরা, আমি কারোর নাম বলবো না, আমি একটা কথাই বলবো, আপনার ইতিহাসের পাতা থেকে দেখে নেবেন 1942 সালের যে আগস্ট আন্দোলন হয়েছিল, তারা তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা নেতাজিকে কি ভাষা আক্রমণ করেছিল, তারা রাশিয়াকে কিভাবে গলা জড়িয়ে ধরেছিল এবং কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজদের পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তারা যদি কথা বলে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বলে, তো সেই কথাটা কতটা তার তাৎপর্যপূর্ণ আছে, কতটা সততা আছে, তাহলে আপনারা বিচার করবেন। শিক্ষিত সমাজে দেখুন, বাঙালি জাতি আমরা এই 1947 সাল থেকে আজ পর্যন্ত যে দর্শন যেভাবে ব্যাখ্যা করেন, আমরা অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে পিছিয়ে গেছি। তার একটাই কারণ, আজকে একটা আনন্দের দিন সকলের, আজকে বাঙালি শুধু না, সারা ভারতবর্ষের আনন্দের দিন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আজকে সেই ভারতীয় জাতীয়তাবাদের নবজাগরণ ঢুকিয়েছেন। আমরা অনেক রাজনৈতিক দল অনেকভাবে ব্যাখ্যা করতে, শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালির গর্ব, শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের গর্ব। আসছি সেই দিকে, শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো একটা ব্যক্তির নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো একটা ব্যক্তি রাজনৈতিক দলের নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি সারা ভারতবর্ষের সেই মহান নেতা, তাকে আজকে আমরা স্মরণ করছি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই বাংলা ভাগের দিকে যাব, সেইখানে যখন আপনারা বাংলা ভাগের জায়গাটা কোথা থেকে তৈরি হলো? বাংলা ভাগ হতোই না,
পুরো বাংলা পাকিস্তানে চলে যেত, পূর্ব পাকিস্তানে চলে যেত। সেই জায়গা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জীর নেতৃত্বে, এনসি চ্যাটার্জির নেতৃত্বে, বর্তমানের মহারাজার নেতৃত্বে সকলে একত্রিত হয়ে তখন এমন একটা আন্দোলন সৃষ্টি করলেন। সেই আন্দোলনের ফলে সে একটা সুদূর প্রসারিতার তার ব্যাখ্যা দিলেন। তিনি এমন নয়, তিনি ব্যাখ্যা দিলেন যদি পুরো বাংলা চলে যায় পাকিস্তানে, তাহলে বাঙালি জাতি হিসেবে আমরা কোথায় থাকবো, ভারতবর্ষে কোথায় থাকবো। সেই ব্যাখ্যার জন্য তৎকালীন কংগ্রেস